Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. আচ্ছা, তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো যে একটা গান গাইতে পারতো। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারতো, আর সেই গ্রামে আর কেউ কোনো গান গাইতে পারতো না। তাই তারা তাকে ভারী খাতির করত আর বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই আর গান জানতো না, কিন্তু সেই একটা গানই খুব করেই সে গাইতো। আর সেটা না গেয়ে সে এক তিলেকও থাকতে পারতো না। তার যেন দম বন্ধ হয়ে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের সমস্ত খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের সমস্ত গরু সব দড়ি ছিঁড়ে ভাগতো। শেষে তার ভয়ে তার বাবার দোকানে আর খদ্দেরই আসে না। অন্যদিকে রাখালরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে একটা বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে একেবারে মাঠে চলে গেল। এবার মাঠে যেতেই সেখানে রাখালের দল লাঠি নিয়ে ছুটে এলো, আর তখন সে একেবারে দৌড়ে গিয়ে বনের ভেতর গিয়ে ঢুকলো। তারপর সেখানে গিয়ে খুব করে গলা ভাঁজতে লাগলো। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, চারিদিকে কত খুশি। এবার গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে আরেকজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাই। এবার পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজানোর শখ। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো। তার পা নড়তো, সে চোখ পাকাতো, তারপর দাঁত খেঁচাতো আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তা দেখে একেবারে হাঁ করে থাকতো আর বলতো, শেষে যখন বলে বাঘের মতো খেঁকে উঠতো, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে একেবারে চিৎকার হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামটাই রটে গিয়েছিল। এবার আসল নাম যে কি তার কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটি করে ঢোলক ভাঙতো। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। তখন বাঘার বাজনা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এবার তাও কি করে হয়? গ্রামের লোকেরা তখন পাঁচুকে বলল, আমরা আছি তো, টাকা দিয়ে দেবো ব্যবস্থা করে। কি বলো সবাই? টাকার ব্যবস্থা হয়, আমরা তো গাড়িতে থাকবো, আমরা চাঁদা তুলে টাকা দেবো, সবাই একসাথে টাকা দেবো। আমাদের শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে ঢোলক কিনে দেবে। আর সেই ঢোলকটি আর তার ছাউনি এত মজবুত হবে যে তাতে বাঘার হাতেও সেটা সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো প্রায় 3.5 হাত চওড়া, আর ছাউনি হলো মোষের চামড়া দিয়ে তৈরি। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বলল, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। এইভাবে 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। কিন্তু ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা একেবারে পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। এবার আর দিন কতক এইভাবে চললে আর যে কি হতো তার বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বললে, দাদা, আমার এত লোকে এক হাড়ি মিঠাই দিচ্ছে, তুমি গ্রাম থেকে চলে যাও। আমাদের রাতে বাঘার কি করে? কাজেই তখন তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। এবার সেখানেও 2 দিন থাকতে না থাকতেই সেখানকার সকলে মিলে তার গ্রাম থেকে তাকে বার করে দিল।
তারপর থেকে সে যেখানেই যায় সেইখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করলো কি, সারা দিন মাঠে মাঠে ঘুরে বেড়ায় আর ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে। তার গ্রামের লোক তখন তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে আবার বিদায় করে দেয়। তারপর বলে, তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক একেবারে লাঠি নিয়ে তেড়ে আসে। তখন সেই বেচারা ভাবলো, আরে না, এই মূর্খদের কাছে থাকাচ্ছে বোটে চলে যাই ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা তো চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে তেড়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিচ্ছু নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। কিন্তু বাঘা আজও তাকে দেখতে পায়নি। শুধু দূর থেকে তারই ডাক শুনে সে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। বাবা, এবার সেই ভয়ানক জানোয়ারটা কিন্তু আর কেউ নয়, সে হচ্ছে ওই গুপি গাইন। এবার বাঘা যে হাঁক শুনে কাঁপে, সে হলো ওই গুপির গলা ভাঁজার শব্দ। এবার অন্যদিকে গুপিও বাঘার বাজনা শুনতে পায়, আর সে বাঘার মতোই ভয় ভয় কাঁপে। শেষে একদিন সে ভাবলো, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলাই এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়লো। এবার বেরিয়েই দেখে আর একটি লোকও এক বিশাল ঢোলক মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। এবার তাকে দেখেই ভারী আশ্চর্য হলো গুপি। সে জিজ্ঞেস করলো, এই তুমি কে হে? বাঘা বললে, আমি আমি বাঘা বাইন। তুমি কে? আমি আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? আমি এই যেখানে জায়গা জোটে সেখানে যাচ্ছি। গ্রামের লোকগুলো সব গাধা, গান বাজনা কিছুই বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে গেছিলুম। তা ভাই, এখানে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে তো প্রাণটি আর থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলুম। এই বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, ওই তো বনের পূর্ব ধারে বট গাছের তলায়। ও আচ্ছা, সেই যে আমারই গান শুনেছ গো, সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে গো, ওই হরতুকি তলায় বসে। হরিতুকি তলায়? ও আরে সে তো তুমি আমারই ঢোলকের আওয়াজ, আমি তো ওইখানেই থাকতুম, তুমি আমারই ঢোলকের আওয়াজ শুনেছো। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন সে দুজনের কি হাসি। অনেক হেসে তারপর গুপি বললে, এই আমি যেমন গাইন, এই তুমিও তেমনি বাইন। এই আমরা দুজনে জুটলে নিশ্চয়ই কিছু একটা করতে পারি। কি বলো হ্যাঁ, কি বলো? এই কথায় বাঘারও খুব মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনে মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। এবার রাজামশাই যে তাতে খুবই খুশি হবেন তাতে তো আর ভুলই নেই। চাই কি অর্ধেক রাজত্ব বা মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে ফেলতে পারেন। এবার গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনেই হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার করেই রাজবাড়ি যেতে হয়। নদীর খেয়া আছে কিন্তু নে পয়সা চায়। এবার বেচারারা বন থেকে এসেছে, কাছে পয়সা কোথায় পাবে? তখন তারা বলল,
ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়েই শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণরা খুব খুশি হয়ে নেকে বলল, আসলে বাঘার ঢোলটি দেখেই মাছিদেরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকা ছেড়ে দেওয়া হলো। এবার নৌকো ভরা লোক, বসে বাঁচাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকাও একবারে মাঝ নদীতে এসে পড়ল। তারপর খানিকটা একটু গুনগুনিয়ে গুপি ধরল গান, আর বাঘাও তার ঢোলকে লাগালো লাঠি। আ আ আর অমনি নৌকা শুদ্ধ সকল লোক একেবারে বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে নৌকাখানাকে দিল উল্টে। তখন তার বিপদের অন্ত নেই। ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনের প্রাণ রক্ষা হলো। কিন্তু এখানে খারাপ এটাই হলো যে তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সেই সারা দিন ওই নদীর স্রোতে ভেসে ভেসে শেষে সন্ধে বেলায় একটা ভীষণ বনের ভিতর গিয়ে কুলে গিয়ে ঠেকল। এবার সেই বনে দিনের বেলায় গেলেও ভয়ে লোকের প্রাণ উড়ে যায়, আর রাত্রে তো কথাই নেই। তখন বাঘা বলল, কুপিদা, ও কুপিদা, বড়ই তো বিষম দেখছি, এখন কি করি বলো তো? করবো আবার কি? আমি গাইবো, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন তখন আমাদের বিদ্যাটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন বলো তো? ঠিক বলেছে দাদা, মরতে হয়তো ওস্তাদ লোকের মতোই মরি, পার আগে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনেই সেই ভেজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটি সেদিন ছিল কিনা ভিজে, তাই তার আওয়াজটি হয়েছিল যার বর্ণায় গম্ভীর। আর গুপিও ভাবছিল যে এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুব বেশ গম্ভীর হয়েছিল। এবার সে গান যে কি জমাট হয়েছিল তার কি বলবো। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রায় রাত দুপুর হয়ে গেল, তবু তাদের সেই গান কিছুতেই থামছে না। এমন সময় তাদের দুজনেরই মনে হলো যেন চারদিকে কি একটা কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। আর তাই দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল, আর তার সঙ্গে দুজনের হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় বসে একেবারে চোখ বেরিয়ে মুখ হাঁ হয়ে এলো। তাদের গায়ে এমনই কাঁপুনিয়া, দাঁতে এমনই ঠক ঠক লেগে গেল যে তাদের আর ছুটে পালাবার জোর হইল না। এবার ওই ভূতগুলি কিন্তু তাদের কিছু করলো না, বরং তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়েছে এবং এসেছে তাদের রাজার ছেলের বিয়েতে গুপি আর বাঘার বায়না করতে। তাদের গান থামাতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাবা, আরো বাজা, 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 আরো বাজা। এবার এই কথায় গুপির আর বাঘার যেন একটু সাহস হলো। তারা ভাবলো এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই না তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা 1জন 2জন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে ধরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে আর বোঝবার জো আছে? গুপি আর বাঘা তাদের সারা জীবনে এমন কখনো কোনো সমঝদারের দেখাই পায়নি যারা তাকে এইভাবে গান শুনতে চাইবে। সেই রাতটা এমনিভাবেই কাটল। এবার ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই, কাজেই তার একটু আগেই তারা বলল, চল তোরা, চল তোরা মোদের সাথে, চল তোরা, চল তোরা, চল তোরা মোদের সাথে, চল তোরা, চল তোরা, চল তোরা, চল তোরা।
বাঘা বলল, কোথায় যাব? আমাদের সাথে যাবি, আমাদের সাথে যাবি, রাজার বেতে গান গাবি, রাজার বেতে গান গাবি। খুব ভালো গান গাবি, খুব ভালো গান গাবি। তোদের গানে খুশি হলে, রাজা মশাই খুশি হলে বর পাবি, 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 বর পাবি। গুপি বাঘা বলল, আমরা ভূতের বাড়ি যাব? ভূতের রাজবাড়ি? ভূতের রাজার কাছে গান গাইবো? শুধু গাইবো না, খুশি হলে বড় পাবো। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সে বাড়ি তো নয়, সে যেন রাজবাড়ি। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। গুপি মন খুলে গাইল আর বাঘাও মন ভরে বাজালো। এবার তাদের সেই গান শুনে ভূতের রাজা ভারী সন্তুষ্ট হলো। তারপর তাদের বিদায় করবার সময় ভূতের রাজা বলল, গুপি বাঘা, গুপি বাঘা, গুপি বাঘা, গুপি বাঘা, তোরা বড় ভালো ছেলে, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। গুপি বাঘা এগিয়ে এসে হাত জোর করে বলল, আমাদের আমাদের বড্ড দুঃখ রাজামশাই, দেশ থেকে তাড়িয়ে দিল। এবার কোথায় যাব, কি করব, কিছু জানি না রাজামশাই। সত্যি রাজামশাই, কি করব বুঝতে পারছি না। সব জানি, সব জানি, তোদের নিয়ে সব জানি, সব জানি। রাজামশাই, আমাদের কি হবে রাজামশাই? আমি আছি, আমি আছি। ভূতের রাজা খুশি হলে বর দি, খুশি হলে 3 বর, 3 বর, 3 বর। বল তোরা কি বর চাস, বল চাস, বল চাস, বল। আমরা বর পাবো? আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি রাজামশাই। ভূতের রাজা বলল, তাই হবে, তাই হবে। গান হবে, তাল হবে, সুর হবে, সব হবে। গান শেষ না হলে, নড়াচড়া না করে সেটা হতে উঠে যাওয়া হবে না, হবে না, হবে না। আর তোরা কি বল চাস, বল। এবারে বাঘা বলল, আমরা এই চাই, আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয় রাজামশাই। এ কথায় ভূতের রাজা তাদের একটি থলি দিয়ে বলল, তোরা যা খেতে চাস, করতে চাস, থলের মধ্যে হাত দিলে, মনে ভেবে হাত দিলে, তাই পাবি, তাই পাবি, তাই ভাবি। শেষ বর আর কি চাস, বল। গুপি বলল, আর কি আর কি চাইবো বাঘা, তা তো বুঝতে পারছি না। তখন ভূতের রাজা হাসতে হাসতে তাদের দুজনকে 2 জোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে যেথা যাবি মনে করে তালি দিবি, তালি দিবি, তালি দিবি। অমনি সেইখানে চলে যাবি, চলে যাবি, চলে যাবি। সত্যি বলছেন রাজামশাই, সত্যি বলছেন? আমরা এই জুতো মাথায় করে রাখবো রাজামশাই, এই জুতো মাথায় করে রাখবো। আপনি আপনি আমাদের জন্য যা করলেন, কি যে খুশি হচ্ছে কি বলবো। গুপি ভালো, বাঘা ভালো, গুপি ভালো, বাঘা ভালো। আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি। হঠাৎ দেখলো তাদের চারদিকে সবকিছু যেন আবার আগের মতো সেই বনের মতো হয়ে গেল। তারা আবার সেই জঙ্গলে ফিরে এলো। কোথায় ভূতের রাজা, কোথায় বা বাকি ভূত, কোথায় বা ভূতের বাড়ি? গুপি বাঘা বড্ড বেশি আশ্চর্য হল। এই সময় বাঘা বলল, চলো, আর দেরি কেন? কোথায়? কেন, রাজবাড়ি যায় বললে যায়? কিন্তু সে তো অনেক দূর, আবার হাঁটা। আরে দূর, জাদু জুতো পরে যাবো তো। ও হ্যাঁ, তাই তো। এইবার দুজনেই সেই জুতো জোড়া পায়ে দিয়ে 2 হাতে তালি মেরে বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। আর গুপি বাঘা দেখলো তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এবার এত বড় সুন্দর বাড়ি তারা জীবনে কখনো দেখেনি। তাই তখনই বুঝতে পারলো যে এই হচ্ছে রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতন কতগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল, গুপি কিছুটা থতমত খেয়ে বলল, বাবা, ইয়ে মানে
আমরা রাজমশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরো বিষম চটে গেল। তারপর লাঠি দেখিয়ে বলল, গুপিও তখন নাক ছিটকিয়ে বলল, আমরা রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। এবার রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই তখন ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এবার এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ সেইখানে গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ যে দরজা জানলা সব রয়েছে, সব লাগানো রয়েছে, কিন্তু তাতে তাদের একটু আটকায়নি। কিন্তু এবার আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুব আটকালো। রানী যখন তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার করে তখনই অজ্ঞান হয়ে গেল, তখনই রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতন ছুটোছুটি করতে লাগলেন। রাজবাড়িময় একেবারে হুলুস্থুলু পড়ে গেল। সেপাই মন্ত্রী সব খাড়া ঢাল নিয়ে ছুটে এলো। এবার এই বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গেল গোল লেগে। তারা যদি তখন শুধু বলে যে আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবেই তাদের জুতোর গুণে সকল লেঠা চুকে যায়। কিন্তু সেই কথাই ওই সময় তাদের মনেই এলো না। তারা গেল ছুটে পালাতে, আর দুপা যেতে না যেতেই ব্যাস, বেচারারা যে মাঠটা না খেলো, একেবারে জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা কিছুই আর বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেড়াদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপরে বিচার করে হয় এদের মাথা কাটবো, নাহলে কুত্তা দিয়ে খাওয়াবো। হায় গুপি, হায় বাঘা, বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, কিন্তু কিন্তু এর মধ্যে একই বিপদ। পেয়াদারা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখলো। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারলো না। এবার তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু ওই বাঘার ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে একেবারে ভেউ ভেউ করে কাঁদছে, আর শুধু বলছে, ও গুপিদা, আরে গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে গেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, আরে ভয় কি দাদা, দেখো ঢোল গিয়েছে যাক, জুতো আর ঢোলে তো আছে। আরে আমরা তো নিতান্ত বেকু, তাই অতগুলো শুধু শুধু মার খেলাম। যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটা মজা করে। বাঘা এই কথা একটু শান্ত হয়ে বলল, কি মজা হবে দাদা? হ্যাঁ, আগে তো খাওয়ার মজাটা করে নি, তারপরে অন্য মজার কথা ভাবা যাবে। এই বলে সেই ভূতের দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরোলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পার না। আর সে কি বিশাল হাঁড়ি! এবার গুপি কি সেটা থলের ভেতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বের করে এনে তারপর থলিকে বলল, এই ভাজা ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, শরবত, রাবড়ি যা আছে সব শিগগিরি দাও, শিগগিরি দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে চারিদিক ভরে গেল। এবার দুজন লোক আর কত খাবে? সেই অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা যেন কোথায় চলে গেল তার ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা দাদা চলো এইবার এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। খাই যাক না, কি হয়। এই কথায় বাঘা ভারী খুশি হলো। সে বুঝতে পারল যে গুপিদা নিশ্চয়ই একটা কিছু মজা করবে। এরপর 2 দিন চলে গেল, আর 1 দিন পরেই রাজা তাদের বিচার করবেন। এবার বিচারের দিন রাত থাকতেই উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজ পোশাক চাই।
বলতেই তার ভিতর থেকে এমন সব সুন্দর পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ বানাতেই পারে না। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কখানি পুটলিতে বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে আবার বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে তারা চলে এসেছে। এবার সেই মাঠের এক জায়গায় তাদের পুটুলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে সেই রাজবাড়ির সামনে এসে আবার উপস্থিত হলো, কিন্তু রাজার বেশে। এবার দূর থেকেই তাদের আসতে দেখে রাজার লোকজন ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল। মহারাজ মহারাজ, দুজন রাজা আসছেন। রাজা? কোথাকার রাজা? কোন রাজা? আগে সে তো জানিনি, কিন্তু দেখে লাগছে খুব বড় করে রাজা মহারাজ। রাজাও তা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। এবার গুপি আর বাঘা আসতেই তিনি তাদের যার পর্নায় আদর দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত যে চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই নিজে তাদের খবর নিতে এলেন। এবার তাদের পোশাক দেখে অবধি তিনি এই ভেবে নিয়েছিলেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞেস করলেন, বলছি যে আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা তো আপনার চাকর। গুপি কিন্তু সত্যি কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি উল্টে ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। এবার সেখানে সেদিন সেই দুটো লোকের বিচার হবে, ওই 3 দিন আগে যারা তার শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে তখন পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল, আর সেই তালা খুলে দেখা গেল সেইখানে কেউ নেই, ঘর খালি পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই তো বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। এবার পেয়াদারাও তখন তোড়জোড় করে বলল, আগে হুজুর, আমাদের তো কোনো কসুর নেই, আমরা তো তালা দিয়ে রেখেছিলু, তার উপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আরে ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো তো ভূত, নইলে অমন করে ভিতর থেকে পালালো কি করে বলুন? এবার এই কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাই তো প্রথমে দারোগার ওপর তাকে রেগে কেটেই ফেলতে গিয়েছিলেন, কিন্তু শেষে ওই কথা শুনে তিনি বললেন, ঠিক, ও দুটো নিশ্চয় ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভেতরে অত বড় ঢোল নিয়ে কি করে ঢুকলো? তাই শুনে সকলেই বলল, বলতে বলতেই তাদের শরীর যেন শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের দল বড় সব করেছে জিনিস, ওটা একবার রাখবেন নি, একদম রাখবেন নি। আপনি গিয়ে পুড়িয়ে ফেলুন ওটাকে, একদম করে রাখবেন নি মহারাজ। রাজামশাইও বললেন, বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? কে আছিস? এক্ষুনি এটা পুড়িয়ে দে, তাড়াতাড়ি আয়, সেপাই শান্ত্রী কে আছিস? যেই না এ কথা বলা, অমনি বাঘা 2 হাতে চোখ ঠেকে একেবারে হাউ হাউ করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। এবার সেদিন তো বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা এত কাঁদতে আরম্ভ করেছে। এবার ঢোল এনে যদি তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কি করবে। এবার তখন যে সেটা তারই ঢোল, সে কথা কি বাঘা সামলে রাখতে পারবে? সর্বনাশ! এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। এক
একসময় গুপির বড় ইচ্ছে হয়েছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসবার সময় সেই জাদু জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই ভারী অসুখ করেছে, সে আর বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর নাই গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, আর তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলেস্তারা লাগাতে হবে। এই কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে বলল, যা হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভেতরেই তার মনটা কতটা ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারায় হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। বাঘা বলল, আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণ আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলনি সহিতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে গুপি দাদা। হ্যাঁ, ঢোলকটা তো বেঁচে গেল। বাঘার গুপি এমন কথাবার্তা বলছে। এই দিকে রাজামশাই সভায় ফিরে এলে সেই দারোগা মশাই তার কানে কানে এসে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। রাজা বললেন। দারোগা বললেন, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদল আর তার সঙ্গে লোকটা, ওই দুটোই হচ্ছে সেই দুটো ভূত। আমি ঠিক চিনতে পেরেছি মহারাজ। রাজা বললেন, তাই তো হে, আমারও একটু যেন সেই রকমই ঠিক ছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি। এই বলো তো, এখন কি করা যায়? তখন এই কথা নিয়ে সভায় ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, আরে রোজা ডেকে ভূত ছাড়া, রোজাকে ডাকো, রোজাকে ডাকলে তো সমস্যার সমাধান হবে। আরে রোজা ডাকো, রোজা। আরে তার থেকে পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, আগে পুড়িয়ে মারো, পুড়িয়ে দাও। বাট এই কথাটা সকলেরই পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটু মুশকিল হলো এই যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তখন আগুন ধরে যেতে পারে। তখন শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটি বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। তারপর বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ কোনো ক্ষতি হবে না। রাজামশাই বললেন, এই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে গিয়ে রাখা যাক নাকি, কি বলো? বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সব আপদ চুকে যাবে নাকি? অন্যদিকে বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। এবার তারা তো জানে না যে এর ভেতর কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলিতে থাকা যাবে, সঙ্গীত চর্চার বেশ সুবিধাই হবে। এবার জায়গাটি সত্যি খুবই নিরিবিলি আর সুন্দর, বাড়িটিও কাঠের, কিন্তু দেখতে ভারী চমৎকার। এবার সেখানে গিয়ে চারিদিক দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখানে থেকে কাজ কি? চলো আমরা বরং এখান থেকে চলে যাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গা তো আর থাকতে পারবো না, দুদিন এখানে রইলামই বা। আহা, সঙ্গে ঢোলকটা যদি থাকতো গো।
সেদিন বাঘা বাড়ির এ ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। ঠিক এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি এই হাঁকটা খুব শোনা যেতে লাগলো। এবার গুপি তখন ছুটে এসে দেখলো যে বাঘা তার ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলতে বলতে খালি গুপিদা গুপিদা চেঁচাচ্ছে। এবার ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে কিছুতেই আর স্থির থাকতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে যাবার পর বাঘা যখন একটু শান্ত হলো, তখন সে বলল, গুপিদা, ও গুপিদা, দেখছো কি? এই দেখো, এই ঘরে আমার ঢোলকটি আছে। কি মজা, আমার ঢোলকটি এইখানে রয়েছে, কি মজা। গুপিদা, এই ঘরে ঢোলকটা আছে। ও বাবা রে। বলে সে মিনিট 10 আবার খানিক খুব নেচে নিল। তারপর আবার বলল, দাদা, ও দাদা, এত দুঃখের পর ঢোলকটা পেয়েছি। শোনো না, এই খাওয়া দাওয়ার পরে রাতে বারান্দায় বসে দুজনে ভালো করে বেশ গান বাজনা করবো, ঠিক আছে? চলো, আজকে অনেকদিন পর ঢোলকটা পেয়েছি, চলো আজ করবো। এবার এই দিকে রাজামশাই কিন্তু ঠিক করেছেন যে সেই রাতেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যের সময়ে সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন হবে। দারোগা মশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। এবার খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করে দেবেন। এবার সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। অন্যদিকে দারোগা মশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই তিনি ঘরে আগুন দেবেন, তাই তিনি তাদের ঘুম পাড়াবার জন্যই বড্ড বেশি ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো। এর কিছু পরেই গুপি আর বাঘা যখন দেখল যে সমস্ত লোকজন সব চলে গেছে আর কারোর কোনো সাড়া শব্দ নেই, তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এবার এইদিকে দারোগা মশাই তাদের লোকজনকে বলে দিয়েছেন, এই শোন, তোরা প্রত্যেকে দরজায় ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাবি না, জানো, মনে থাকে জানো। এবার তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছি। এবার দারোগা মশাই ভাবছেন যে এই বেলা ছুটে পালাই। অমনি এমন সময় পাখার ঢোল বেজে উঠল আর গুপিও গান ধরে দিল। তখন তো আর দারোগা মশাই বা তাদের লোকেদের কারুর সেখান থেকে নড়বার জোবদি থাকলো না, তাই সকলকেই সেখানে আগুনে পুড়ে মরতে হলো। এবার ততক্ষণে গুপি আর বাঘাও সেই আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটা নিয়ে সেইখান থেকে চম্পট। সেই দিনকার ওই ভয়ানক আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েছিলেনই, তার দলের অতি অল্প লোকই বেঁচে ছিল। এবার সেই লোকগুলো গিয়ে যখন মহারাজকে এই সমস্ত ঘটনার খবর দিল, তখন তার মনে বড্ড ভয় হলো। এবার তারপরের দিন যখন আরো 2-4 জন লোক রাজসভায় এসে তাদের বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে গিয়েছিল এবং তখন তারা এক আশ্চর্য রকমের গান বাজনা সেখানে শুনেছে, এবং শুধু তাই নয়, 2টো ভূতকে নাকি শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে, তখন যা রাজামশাইয়ের কাঁপুনি দিল, তাঁরা সভা করা সেদিন হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতর এসে ভূতের ভয়ে দরজা এঁটে একেবারে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। তারপর 1 মাসের ভিতর তিনি আর বাইরে বেরোলেন না। এবার এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছের সেই বনে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছে ছিল যে এত ঘটনার পর তাদের একবার মা বাপকে দেখতে যায়। বনে এসেই
বাঘা বলল, গোপিদা, ও গোপিদা, এইখানে আমাদের দেখা হয়েছিল না? গুপি বলল, হ্যাঁ। গোপিদা, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এইবার আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। মোদের ঘর দর খাবার খরচ কিছুই ছিল না, মোদের ঘর দর খাবার খরচ কিছুই ছিল না। নিজের দেশের নিজের ভিটে থাকতে পেলাম না, মোরা নিজের দেশের নিজের ভিটে থাকতে পেলাম না রে মোরা। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। গুপি বাঘার খুশির দিন, গুপি বাঘার খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। এবার এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভান্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময়ে সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু সে গান একবার শুনলে তো আর শেষ অবধি না শুনে যাবার জো নেই। কাজেই ডাকাতদের তখনই সেখানে দাঁড়াতে হলো। এবার সারা রাতের ভিতরে আর সে গান বাজনাও থামলো না, আর ডাকাতদেরও সেখান থেকে সরে যাওয়া ঘটল না। এবার সকালে হাল্লার রাজা একদম সেপাই শান্তি নিয়ে এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমারেরাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আমি আর কখনো জীবনে শুনিনি, এদের তুমি সঙ্গে নিয়ে চলো বাবা। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এই কথায় গুপি জোর হস্তে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে দুদিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আর আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। আচ্ছা, এই 2 দিন আমরা এই বনে বিশ্রাম করছি। তোমরা তোমাদের বাপ মাকে দেখে 2 দিন পরে এসে এইখানেই আমাদের পাবে, কেমন? গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড্ড আনন্দ হলো। কিন্তু অন্যদিকে বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার গ্রামের লোকেরা বললে, বাঘা বিনয় করে বলল, আরে আমি খালি আমার বাবাকে দেখতে এসেছি, 2 দিন থেকেই চলে যাব, আমি কোনো কিছু বাজাবো টাজাবো না। আরে আরে তোর শোনো। কিন্তু সে কথা আর কে শোনে? তারা দাঁত খিচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইঁট মেরে তার পা ভেঙে একেবারে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। অন্যদিকে গুপি তাদের ঘরের দাওয়ায় বসে বাবার সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখে যে বাঘা পাগলের মতন খোঁড়াতে খোঁড়াতে সেই দিকেই ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে পুরো শরীর।
তাকে ওই অবস্থায় দেখে গুপি তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার তোমার দশা এরকম কেন? গুপিকে দেখেই বাঘা তখন এক গাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা 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 বড্ড বেঁচে গেছি দাদা। মূর্খগুলো আরেকটু হলে আমার ঢোলটি ভেঙে দিয়েছিল। ও বড্ড বেঁচে গেছি বাবা। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার বাবা মায়ের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটল। 2 দিন পর গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তৈরি হয়ে থেকো, আমি আবার ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। আসি। তারপর কয়েক মাস হয়ে গেছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। অমন ওস্তাদ নাকি কখনো হয়নি, হবেও না। রাজা মশাই নাকি তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে তিনি একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের সমস্ত কথা তিনি গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, ভেবেই চলেছেন, যেন তার কোনো বড় বিপদ হয়েছে। শেষে তিনি একবার গুপিকে বললেন, গুপি, বড় মুশকিলে পড়েছি, কি যে হবে কিছুই জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। এবার শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির একটা চমৎকার মতলব মাথায় এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন, আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধে ধারো না, তার কিছুই বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। এ কথায় গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করছিল। বাঘার তখন কতই না উৎসাহ। সে বলল, দাদা, এইবার আমরা দুজনে মিলে কিছু একটা করবো দেখো। কিন্তু আমার শুধু একটা কথাই ভয় হচ্ছে, ওই হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি ওই জুতোর কথা ভুলে গিয়ে আবার এই সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাবো, তারপর এই মার খেয়ে সারা হোক। এই দেখো না, এমনি করে সেইবার আমার গায়ের মুখগুলো হাতে আমার কি দশা হলো, কি পেটালো আমাকে। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাতে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। এবার যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে তারা হাল্লায় গিয়ে উপস্থিত হলে তার রক্ষে নেই। এবার শুন্ডি রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনিতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। এবার গুপি বাঘা এর সবই দেখল। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেশ। এবার সেই কথায় থলির ভিতর থেকে যা মিঠাই বেরোলো সে আর বলবার নয়। তেমনি মিঠাই কেউ কোনোদিন খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘার গুপি শুন্ডির রাজার সেই ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে উঠে বসল। নিচে তখন খুব পুজোর ধুম, ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে একেবারে লোকারণ্য। এবার সেই সব লোকের মাথার উপরে ছড়াৎ করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘার গুপি মন্দিরের ভিতর দিয়ে চূড়ো আঁকড়ে ধরে তামাশা দেখতে লাগলো। এবার অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনো আর আলোর ধোঁয়ায় কেউ তাদের দেখতে পেল না।
এবার মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ বা চেঁচিয়ে ছুটও দিল। তারপর 2-4 জন সাহস করে একটা মিঠাই তুলে আলোর কাছে গিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে একটা দিল মুখে পুরে, দিয়েই আর কথাবার্তা নেই। সে 2 হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য একেবারে পাগলের মতন কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন তখন ছুটে গিয়ে রাজামশাইকে বলেছে, এবার সে কথা শুনবা মাত্রই রাজা মশাই প্রাণপণে কাছা গুছতে গুছতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সমস্ত প্রসাদ শেষ হয়ে গিয়েছে। সমস্ত উঠোন ঝাড় দিয়েও রাজা মশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়ো অবধিও পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের এ কি অন্যায়? পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটা গুঁড়ো পর্যন্ত রাখনি। তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। এবার এই কথায় সকলেই ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, প্রসাদ কি একা শেষ করতে পারি আমরা? জানি না কখন ঝাঁপ করে ফুরিয়ে গেল। আমরা সত্যি আমাদের কোনো দোষ নেই মহারাজ। কখন সব প্রসাদ ফুরিয়ে গেল। আমরা পরদিন আপনি সব একাই খাবেন, আমরা কিচ্ছু খাবো না। পরদিন আপনি খাবেন, আপনি পরদিন খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা তাই হবে, কিন্তু খবরদার মনে থাকে যেন। এবার পরদিন রাজামশাই প্রসাদ খাবেন। তাই 1 প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আজ পুজোর ঘটা অন্য দিনের থেকে যেন 100 গুণ বেশি। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে যেন আরো ভালো প্রসাদ দেবেন। ঠিক রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরো আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে সেই মন্দিরের চূড়ে বসলো আগের দিনের মতো। কিন্তু আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা আজ দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য যদিও কিছু দেখা যাচ্ছে না, তবুও রাজামশাই আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরেই সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে হাতে মিঠাই তুলে মুখে পুরতে লাগলেন। তারপর যেই না মুখে পুড়েছেন, তারপর মুখে পুড়েই ধেই ধেই করে যে নাচনটাই না নাচলেন রাজামশাই, সে আর বলবার নয়। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে এসে দাঁড়ালো। এবার তাদের দেখে সকলে বলে কি আগে গড় করবে ভেবে ঠিক পেল না। রাজামশাই তো তখন লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তখন তার কাছে এসে গম্ভীরভাবে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো, এবার তোমার সঙ্গে আমরা কোলাকুলি করি। রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কথা মতো এবার কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতেই তারা তাকে নিয়ে শুদ্ধ একেবারে এসে নিজের ঘরে এসে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল,
আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি মহারাজ সশরীরে স্বর্গে গেলেন। এদিকে রাজা মশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। এবার ভোরের বেলায় তিনি যখন চোখ মিলে তাকালেন তখন দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। দেখেই তিনি তাদের পায়ে পড়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো দেবো বাবা। এবারে গুপি বলল, মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূত নই আর আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে খালি কাঁপতে লাগলেন। অন্যদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, রাজামশাই, কাল রাত্রে আমরা শুন্ডি রাজাকে ধরে এনেছি, এখন কি আঁকা হয় রাজামশাই? হাল্লার রাজা বললেন, সে কি, কোথায় সে? আগে আমাদের কাছেই আছে। তাকে নিয়ে এসো। দুই রাজার যখন দেখা হলো তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তারা তাকে সত্যিই ধরে এনেছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও না চলে যায়। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধুই তার রাজ্য কেড়ে নিলেন। তারপর তিনি পরম স্নেহে গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে আজ হয়তো এই রাজ্যেও যেত, আমার প্রাণও যেত। আমি এই শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2 কন্যা তোমাদের দুজনকে দান করলাম। কি এবারে তোমরা খুশি তো?